আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তো দেখো, সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। 1 নম্বর যে অধ্যায় ভৌত পরিবেশ, এখান থেকে 1-এর 3 নম্বর অধ্যায় তাপ, 2 নম্বর হচ্ছে মৌলযৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে 2-এর 3 নম্বর অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, 2-এর 4 নম্বর হচ্ছে তড়িতের রাসায়নিক প্রভাব, 5 নম্বর অধ্যায় হচ্ছে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, 8 নম্বর অধ্যায় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, এবং এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার নাম্বার বিভাজন। এই পরীক্ষায় তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া হয় সেখানে সাধারণত 6টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, 5টি এসিকিউ প্রশ্ন দেওয়া থাকে। এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, এবং 1টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হয়, 4টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হয়। এরকমভাবে 25 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে এবং 50 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া থাকে। ঠিক আছে, চলো এখন আমরা এই প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ সাজেশনটি দেখে নিই। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 6টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান 1 নম্বর করে। নাম্বার 1-এ বলা হচ্ছে বরফের স্বাভাবিক গলনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস। তো বরফের স্বাভাবিক গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর দাগে ঢালাই লোহা তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে কমে যায়, বেড়ে যায়, একই থেকে 0 হয়। তো ঢালাই লোহা যখন তরল থেকে কঠিনে পরিণত হয় তখন আয়তনে বেড়ে যায়। 3 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষে উৎপন্ন গ্যাসটি হলো CO2, O2, SO2 না H2। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি হচ্ছে O2 অর্থাৎ অক্সিজেন। 4 নম্বর দাগে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় চিনি, NaCl, KOH না MgSO4। তো এখানকার মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, সেটা হচ্ছে চিনি। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের সমগ্র ক্ষেত্রফল জুড়ে তড়িৎ প্রবাহের মোট পরিমাণ হলো একটি 100 ওয়াটের বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের ড্যাশ গুণ বেশি। এখানে অপশন দেওয়া হচ্ছে 1000, 2000, 4000 না 5000। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এটা হবে 4000। এরপর হচ্ছে 6 নম্বর দাগে সবুজাভ হলুদ রঙের গ্যাসটি হলো NO2, Cl2, NH3O2। তো সবুজাভ হলুদ রঙের গ্যাসটি হচ্ছে Cl2 অর্থাৎ ক্লোরিন। ওকে, তো এখানে দেখো আরো কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেখে নাও তোমরা। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, 12, 13 না 10। তো ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12। এরপর হচ্ছে প্রথম অক্সাইডটি হলো CaCONO2SO2। প্রথম অক্সাইড হচ্ছে CO অর্থাৎ কার্বন মনোক্সাইড। বাতাসের সাপেক্ষে কাঁচের সংকট কোণ 42 ডিগ্রি। আলোক রশ্মি কাঁচে 42 ডিগ্রি কোণে আপতিত হলে কাঁচ থেকে বাতাসে প্রতিসরণ কোণ হবে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি না 42 ডিগ্রি। সঠিক উত্তরটি হচ্ছে 90 ডিগ্রি হবে। 2 নম্বর দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান কত। তো এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান হচ্ছে 4000 জুল প্রতি কেজি কেলভিন। 2 নম্বর দাগে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে না বাড়ে। তো চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে। 3 নম্বর দাগে একটি জৈব অনুঘটকের নাম লেখো। তো একটি জৈব অনুঘটক হচ্ছে উৎসেচক। ঠিক আছে, উৎসেচক হলো একটি জৈব অনুঘটক। এরপর একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তর লিখবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 5 নম্বর দাগে বিকীর্ণ তাপের বেগ কত। তো বিকীর্ণ তাপের বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, এখানে কিছু এক্সট্রা প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। দেখো সঠিক উত্তর শব্দটির নিচে দাগ দাও। ডায়রিয়া, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা রোগের ডটস চিকিৎসা করা হয়। এখানে কোন রোগের ডটস চিকিৎসা করা হয়? উত্তর হবে যক্ষা বা টিবি। ঠিক আছে, এই রোগের ডটসের চিকিৎসা করা হয়। এরপর শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে জোর কলমের জোর লাগানো একটি অংশ হলো স্টক, অপরটি হলো ড্যাশ, অপরটি হচ্ছে সিয়ন। নেক্সট হচ্ছে ড্যাশ একটি উভধর্মী অক্সাইড। উত্তর লিখবে জিঙ্ক অক্সাইড বা ZNO, এটা হচ্ছে একটি উভধর্মী অক্সাইড। ড্যাশ একটি অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। উত্তর লিখবে গ্রাফাইট একটি অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। পরের প্রশ্ন, ড্যাশ একটি ধাতু যা মে মাসে তরল কিন্তু ডিসেম্বর মাসে কঠিন অবস্থায় থাকে। ঠিক আছে, অর্থাৎ শীতকালে সেটা গরমকালে হচ্ছে তরল কিন্তু শীতকালে কঠিন হয়ে যায়। তো সেটা হচ্ছে গ্যালিয়াম বা তার সংকেত হচ্ছে Ga। ওকে,
এরপর কোন প্রকার ধানের ভ্যারাইটিতে ভিটামিন এ পাওয়া যায়? উত্তর লিখবে গোল্ডেন রাইসে ভিটামিন এ পাওয়া যায়। 12 নম্বর দাগে আমের মধ্যে উপস্থিত ফাইটোকেমিক্যালের নাম কি? তো আমের মধ্যে উপস্থিত ফাইটোকেমিক্যালের নাম হচ্ছে বিটা ক্যারোটিন। নেক্সট, চা থেকে প্রাপ্ত কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? তো চা থেকে প্রাপ্ত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। নিশাদলকে জলে দ্রবীভূত করলে কি ধরনের পরিবর্তন হয়? পরিবর্তনটির নাম লেখন। তো নিশাদলকে জলে দ্রবীভূত করলে রাসায়নিক পরিবর্তন হয় এবং এটি একটি তাপগ্রাহী পরিবর্তন। পরম প্রতিসরাঙ্ক ও আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে একটি পার্থক্য লেখন। তো পরম প্রতিসরাঙ্ক হলো কোনো মাধ্যমে আলোর বেগ ও শূন্য মাধ্যমে আলোর বেগের অনুপাত। অপরদিকে আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো এক মাধ্যমে আলোর বেগ অন্য আরেক মাধ্যমে আলোর বেগের অনুপাত। নেক্সট হচ্ছে শ্রমিক মৌমাছি কিভাবে মৌচাক তৈরি করে? তো শ্রমিক মৌমাছির পেটের থলিতে থাকা মোম গ্রন্থির ক্ষরণ দ্বারা মৌচাক তৈরি হয়। এরপর হিরে চকচক করে কেন? উত্তর লিখবে হিরের মধ্যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, সেজন্য হিরে চকচক করে। অনুঘটক কাকে বলে? উত্তর হচ্ছে যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে তাকে অনুঘটক বলে। রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? তো রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড হিসাবে সোনা এবং ক্যাথোড হিসাবে রূপো নেওয়া হয়। দুটো আয়নার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আয়না দুটির মাঝে রাখা একটি বস্তুর কটি প্রতিবিম্ব তৈরি হবে? উত্তর হচ্ছে 5টা প্রতিবিম্ব তৈরি হবে। পরের প্রশ্ন দেখো, প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখন। তো আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের মান সর্বদা ধ্রুবক থাকে। এই ধ্রুবকের মান মাধ্যম দ্বয়ের আপেক্ষিক প্রতিসরণের সমান হয়। এটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এরপর কোনটি সমযোজী যৌগ কোনটি তড়িৎযোজী যৌগ শনাক্ত করো। এখানে দেওয়া আছে CCl4 আর MgCl। এগুলোর মধ্যে CCl4 এটা হচ্ছে সমযোজী যৌগ আর MgCl2 এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। নেক্সট হচ্ছে ZnO প্লাস C অ্যারো Zn প্লাস CO বিক্রিয়াটিতে কোনটি জারক দ্রব্য লেখন। এখানে ZnO এটা হচ্ছে জারক দ্রব্য, ঠিক আছে, নিজে বিজারিত হয়ে এই যে C কার্বনকে জারিত করেছে, তাই এটা হচ্ছে একটি জারক পদার্থ। এরপর দেখো, উভগুণ সম্পন্ন অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একটি মুরগির প্রজাতির নাম লেখন। উত্তর লিখবে রোড আইল্যান্ড রেড, ঠিক আছে। এরপর অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত? তো বৃক্কের উপরিভাগে অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত। নেক্সট হচ্ছে থাইরক্সিন হরমোনের বেশিকরণে কি উপসর্গ দেখা যায়? উত্তর হচ্ছে থাইরয়েড গ্রন্থির স্ফীতি বা ফুলে যাওয়া, ঠিক আছে, চোখ ঠেলে বেরিয়ে আসা, এই উপসর্গগুলি দেখা যায় থাইরক্সিন হরমোনের বেশিকরণে। পিটুইটারি গ্রন্থি থেকে খরিত দুটি হরমোনের নাম লেখো। তো STH, ACTH এগুলো হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হরমোনের নাম। এরপরে প্রশ্ন, Fe প্লাস CU2 প্লাস সমান সমান Fe2 প্লাস CU বিক্রিয়ায় কোনটি জারক এবং কোনটি বিজারক তা উল্লেখ করো। এখানে এই বিক্রিয়ায় Fe এটা হচ্ছে বিজারক পদার্থ, ঠিক আছে, অর্থাৎ নিজে জারিত হয়েছে এবং CU এটাকে বিজারিত করেছে, ঠিক আছে, আর CU এটা হচ্ছে জারক পদার্থ। পরের প্রশ্ন হচ্ছে, কোন প্রাকৃতিক ঘটনা প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে? উত্তর হবে বজ্রপাত প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে। হিমমিশ্রণ কোন নীতিতে কাজ করে? উত্তর হবে হিমমিশ্রণ হিমাঙ্কের অবনমন নীতিতে কাজ করে। এরপর দেখো 3 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। 3-এর প্রশ্ন, পার্থক্য লেখো মেজর কার্ভ ও মাইনর কার্ভ। তো দেখো মেজর কার্ভ ও মাইনর কার্ভের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে বিষয়, এটা মেজর কার্ভ, এটা হচ্ছে মাইনর কার্ভ। তো আকার হিসাবে এদের মধ্যে পার্থক্য কি না, মেজর কার্ভগুলি আকারে বড় হয় আর মাইনর কার্ভগুলি আকারে ছোট হয়। বৃদ্ধি হিসাবে মেজর কার্ভ তাড়াতাড়ি বাড়ে আর মাইনর কার্ভ তাড়াতাড়ি বাড়ে না। 2 নম্বর, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ সহ পার্থক্য লেখো। তোমরা এখানে উত্তরটা লিখছি, এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। 1 নম্বর পার্থক্য কি না, অন্তঃক্ষরা গ্রন্থির নালী থাকে, বহিঃক্ষরা গ্রন্থির কোনো নালী থাকে না। 2 নম্বর, লালা গ্রন্থি, যকৃৎ, ধর্মগ্রন্থি ইত্যাদি এই ধরনের গ্রন্থির উদাহরণ। ওকে, পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থি ইত্যাদি এই ধরনের গ্রন্থির উদাহরণ, অর্থাৎ এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি আর ধর্মগ্রন্থি, লালা গ্রন্থি, যকৃৎ, ধর্মগ্রন্থি এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। পরের প্রশ্ন 3 নম্বর, লিটার কি করে তৈরি করা হয়? উত্তর লিখবে লিটার কথার অর্থ পশু পাখির শয্যা বা বিছানা।
যা বিচালি কাঠের গুঁড়ো, শুকনো পাতা, তুষ, ভুট্টা ও আমের খোসা দিয়ে তৈরি হয়। এরপর চায়ের গুণাগুণ লেখো। 1 নম্বর হচ্ছে চা ক্লান্তি দূরীকরণে খুবই কার্যকর। 2 নম্বর সর্দি কাশি এবং গলা ব্যথার ক্ষেত্রে আদা চা অত্যন্ত উপকারী। এরপর হচ্ছে ফিউজ তারের উপাদান কি? তো ফিউজ তারের উপাদান হিসাবে কপার, সিলভার, টিন, জিঙ্ক, অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম, লেড সহ নানা রকম পদার্থ ব্যবহার করা হয়। 4 নম্বর থেকে প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে 3, 4, 12 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 দেওয়া আছে আইসোটোপ কাকে বলে, উদাহরণ দাও। তো উত্তর লিখবে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা, তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন হচ্ছে ক্লোরিনের 2টি আইসোটোপ, একটা হচ্ছে এই যে ক্লোরিনের 2টি আইসোটোপ, দুটোরই কিন্তু এখানে পরমাণু ক্রমাঙ্ক 1, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 1 অর্থাৎ 17, এটা ঠিক আছে 17, দুটোরই হচ্ছে 17, কিন্তু এদের যে ভর সংখ্যা সেটা আলাদা, এটা হচ্ছে 35, এটা হচ্ছে 37, ঠিক আছে, যেহেতু এদের নিউট্রন সংখ্যা আলাদা, ঠিক আছে। পরের প্রশ্ন 2 নম্বর দেখে মধু কি, এর পুষ্টি গুণ লেখো। তো মধু কি না, মধু হলো এক প্রকার মিষ্টি ও ঘন তরল পদার্থ যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে। এর পুষ্টিগুণ কীরকম না, মধু শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়। মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত করে বা গোড়া শক্ত রাখে। নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে। এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে। 3 নম্বর দেখে জৈব সার অজৈব সারের চেয়ে ভালো কেন। উত্তর লিখবে 1 নম্বর দিয়ে মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার। 2 নম্বর হচ্ছে জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। 3 নম্বর জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং বলা যায় জৈব সার অজৈব সারের চেয়ে ভালো। এরপরের প্রশ্ন হচ্ছে বজ্রপাতের সময় কি করা উচিত বা কি করা উচিত নয় সে বিষয়ে 3-4টি বাক্য লেখো। 1 নম্বর বজ্রপাতের সময় পাকা বাড়ির নিচে আশ্রয় নেওয়া উচিত। 2 নম্বর হচ্ছে জানালা থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর উঁচু গাছপালা বা বিদ্যুতের লাইন থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর বজ্রপাতের সময় ধাতব বস্তু এড়িয়ে চলা, টিভি ফ্রিজ না ধরা, গাড়ির ভিতরে অবস্থান না করা এবং খালি পায়ে না থাকা উচিত। এরপর কার্পকে কি ভাগে ভাগ করা যায়। বহিরাগত কার্পের বৈশিষ্ট্য এবং উদাহরণ লেখো। তো কার্প কি না, মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালের দাঁত অনুপস্থিত, দেহের ভিতরে পটকা থাকে, তাদের কার্প বলে। যেমন রুই, কাতলা, বাটা পুঁটি ইত্যাদি মাছ। এরপর কি বলা হয়েছে না, কার্পের শ্রেণীবিভাগ করতে বলা হয়েছে। কার্পের শ্রেণীবিভাগ কিরকম, কার্পকে দুভাগে ভাগ করা যায়, অর্থাৎ দেশি কার্প ও বহিরাগত কার্প। তো দেশি কার্প আবার 2 রকমের হয়, একটা হচ্ছে মেজর কার্প আর একটা হচ্ছে মাইনর কার্প। এবার বলা হচ্ছে বহিরাগত কার্পের বৈশিষ্ট্য আর উদাহরণ। তো বহিরাগত কার্পের বৈশিষ্ট্য কি না, 1 নম্বর হচ্ছে বিদেশ থেকে আমদানি করা হয় এই কার্পগুলোকে। 2 নম্বর ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে ওঠা আর প্রজননেও অক্ষম, অর্থাৎ বাইরে থেকে নিয়ে আসা হয়, কিন্তু আমাদের দেশের যে জলবায়ু সেখানে এরা মানিয়ে নিতে পারে এবং বংশ বিস্তারও করতে পারে। এবার উদাহরণ লিখছি আমরা, গ্রাস কার্প বা ঘেঁষো রুই, কমন কার্প বা আমেরিকান রুই, সিলভার কার্প, ঠিক আছে, এগুলো হচ্ছে বহিরাগত কার্প। 6 নম্বর থেকে প্রশ্ন, কৃত্রিম উপায়ে মৌমাছি পালনের আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ লেখো। কোন কোন গাছের ফুল থেকে মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করে, ঠিক আছে। এখানে দেখো 3 নম্বর মানে তোমাদের এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, কয়েকটি এক্সট্রা প্রশ্ন আমরা এখানে দিয়েছি, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা করে নেবে, ঠিক আছে। দেখো প্রথমে কি বলা হয়েছে না, কৃত্রিম উপায়ে মৌমাছি পালনের আধুনিক যে বৈজ্ঞানিক পদ্ধতি সেটাকে লিখতে হবে। তো মৌমাছি পালনের আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি নাম্বার এ দিয়ে আমরা লিখছি, এই পদ্ধতিতে প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বনে কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। প্রকৃতিতে স্বাভাবিক উপায়ে তৈরি মৌচাকে নিচের দিকে থাকে মৌমাছিদের সন্তান পালনের ঘর আর উপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ। এই কৃত্রিমটাকেও সেরকম ব্যবস্থা করা থাকে। নাম্বার বি, একটা রানী মৌমাছি আর কতগুলো শ্রমিক মৌমাছিদের ধরে এনে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে দেখা যায় আরো অনেক মৌমাছি ওই মৌচাকে এসে জড়ো হয়েছে। নাম্বার সি, খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছির ডিম থেকে মৌচাকে প্রচুর মৌমাছির সৃষ্টি হয়। নাম্বার ডি, আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মৌরি, লাউ, কুমড়ো, পেঁয়াজ, মটর ইত্যাদি নানান রকম গাছ থেকে মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করে বা ফুলের যে নির্যাস বা মধু সংগ্রহ করে। তাই মৌমাছিরা
তাই মৌমাছি পালন করতে গেলে মধুমাখি, সালার কাছাকাছি এইসব গাছ থাকা দরকার। নাম্বার ই, মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার বলা হয়েছে কোন কোন গাছ থেকে বা কোন কোন ফুলের গাছের ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে। তো আমরা লিখছি আম, জাম, লেবু, পেয়ারা, গাজর, ধনে, সর্ষে, মৌরি, লাউ, কুমড়ো, পেঁয়াজ, মটর ইত্যাদি নানা রকম গাছ থেকে মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করে বা ফুলের যে মধু সেটা সংগ্রহ করে। নেক্সট দেখো, ডিম পোনা কি করে তৈরি হয়? উত্তর লিখবে প্রাকৃতিক পদ্ধতি। জুন জুলাই মাসে রুই, কাতলা, মৃগেলের স্ত্রী মাছগুলো অগভীর জলে ডিম ছাড়ে আর পুরুষ মাছ তার শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিম পোনা তৈরি হয়। এটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি। কৃত্রিম পদ্ধতি কীরকম না, এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। মাছের মাথায় মানুষের মতোই একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, এর নাম পিটিউটারি গ্রন্থি। মাছের পিটিউটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছেদের ইনজেকশন দেওয়া হয়। পিটুইটারি ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিম পোনা তৈরি হয়। ওকে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করলাম। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আর যদি এই চ্যানেল তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পাশে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।